হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে আমার চ্যানেলে আবার স্বাগত অনেক। তো কালকে আমি ফার্স্ট পার্টটা তোমাদের শেয়ার করেছিলাম, আজকে আমি সেকেন্ড পার্টটা তোমাদেরকে বলবো। তো অ্যাকচুয়ালি প্রেগনেন্সি জার্নিটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার সিজারের পর কি হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করো, সবাই দেখতে থাকো। আর প্লিজ যাদের চ্যানেলটা ভালো লাগবে, আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে, তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমার এই জার্নির গল্পটা তোমরা শোনো, কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো দেখে নাও, শুনে নাও আমার প্রেগনেন্সি গল্পটা। মানে সিজারে আমার স্টিচ করা হয়নি, পেস্টিন করা হয়েছিল। যেহেতু তখন আমি সবাই মানে আমার বাড়ির সবার ছোট, বুঝতেই পারছো, তো সেই হিসেবে আমার পেস্টিন করা হয়েছিল। আর পেস্টিন করে পেস্টিনটা এত ভালো হয়েছিল, তো আমি পেস্টিন করার পরে আমি পুরো একদম সুস্থ। মানে আমার মনেই হতো না যে আমার কোনো প্রবলেম হয়েছে। তো ছেলেকে কোলে নিতে পারতাম সব কিছু। আর আমি বেশিরভাগ ছেলেকে পরিষ্কার করা, ছেলেকে পাউডার মাখানো সব কিছু আমি নিজেই করতাম। তারপরে আমি একদম সুস্থ হয়ে গেছিলাম। তো যতই ওপরে শোকাক, ভেতরে তো কাঁচা থেকেই যায়। তো যেদিন আমি 6 দিনের দিন আমার ছুটির দিন, তো যেদিন আমাকে ছুটি দিয়ে দিবে সেদিনকে আমাকে সকালবেলায় ড্রেসিং করিয়ে মেডিসিন দিয়ে পুরো ব্যান্ডেজ করে দিল। তো আমাকে দেখালো যে পেস্টিনটা পুরো একদম শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তো তারপরে আমাকে ছুটি দিয়ে দিল। তো ছুটি দিয়ে দিলে আমি বাড়ি চলে আসলাম। তো 6 দিনের দিন আমি বাড়িতে চলে আসলাম বলতে আমি শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম, বাবার বাড়িতে যাইনি। আর রাস্তাটা এত খারাপ ছিল তখন, কি বলবো, মারাত্মক খারাপ ছিল। আর আমার হাজব্যান্ড, আমাদের বনগাঁ থেকে আমার বাড়ি আসতে 25 মিনিট টাইম লাগে, 20 মিনিট মতন টাইম লাগে। তো আমাদের বাড়ির যেহেতু 4 চাকা আছে, তো গাড়িতে করেই এসেছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। আর তো এবার এত স্লো করে চালিয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে, যে আমার যাতে কোনো প্রবলেম না হয়। বাট তাও এত ঝাঁকানি, যে রাস্তার ঝাঁকানিতে আমার আমার পেস্টিনের একটা সাইড খুলে যায়, প্রায় এতটা মতন পুরো পেস্টিনটা ছাড়িয়ে যায়। তো সেদিন আমি কিছু বুঝতে পারিনি, বাড়িতে আসলাম, স্নান টান করে ঘরেতে উঠলাম, সব কিছু কমপ্লিট। তো তখন আমাদের আঁতুড় চলছিল। তো এবার সেইভাবে তখন আমার মা আমার কাছে ছিল, আমার মা আমার সাথেই এসেছিলো, আমি আর আমার মাই থাকতাম ছেলেকে নিয়ে। তো এবার আমার হাজব্যান্ড সবসময় দেখতে আসতো, ছেলেকে নিতে আসতো, কোলে নিত, আমার সাথে গল্প করতে আসতো। তো এবার ও সিন দিয়ে দেওয়া ওষুধ, ওগুলো ও করে দিত, আর মাও করে দিত। কিন্তু ও আমাকে ড্রেসিং পট্টিগুলো তুলে ড্রেসিং করে দেওয়াটা ও করতো, আর মলম টলম দিয়ে দেওয়া ওগুলো মা করতো। এবার 2 দিন পরে যখন আমি পট্টিটা তুলি, এবার তোলার পরে ওটা আমার মা তুলে দিয়েছিল আস্তে আস্তে করে, ভিজিয়ে ডক্টর যেভাবে বলেছিল সেইভাবে আস্তে আস্তে করে তুলে দিয়েছিল। তো তারপরে ও যখন ড্রেসিং করে দিতে গেছে, তখন না হঠাৎ করে দেখে যে আমার পেস্টিনের একটা সাইড থেকে, ডান সাইড থেকে প্রায় কি বলবো, এতটার বেশি খুলে গেছে। তারপরে আমি বলছি কি, এবার আমাকে বলছি কি, আমাকে রিম বলে ডাকে ও সবসময় বেশিরভাগ। তো আমাকে বলছে যে রিম, জানো তোমার পেস্টিনটা না খোলা মনে হচ্ছে। এবার বলছে কি, তোমার পেস্টিনটা খোলা কেন? আমি বলছি কী বলছো? আমাকে তো ওরা দেখিয়েই দিল আয়না দিয়ে, যে দেখো তোমার পেস্টিনটা, আমাকে মেডিসিন দেওয়ার আগে, ওখানে পরিষ্কার করার আগে দেখিয়ে দিল, পরিষ্কার করে দেখালো যে দেখো পুরো ঠিকঠাক, তোমার পেস্টিনটা কত তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এবার এরকমভাবে না বলার পরে আমি
ওকে বলছি, আমি যে তোমার কি ভালো লাগছে না, আমি বাড়ি এসেছি। এবার হচ্ছে ও না আমার মাকে ডাকছে, বলছে কি মা শোনো একটুখানি, যে দেখো তো রিমের পেস্টিনটা খোলা মনে হচ্ছে না। মানে ও কনফিউজড হয়ে গেছে যে এটা খোলা হতে পারে। এবার আমার মাকে ডেকে বলছে হ্যাঁ তো। এবার ও না আমাকে ছবি, আমি বলছি হ্যাঁ তোমরা ইয়ার্কি মারছো। ও এবার মোবাইলে ছবি তুলে আমাকে দেখাচ্ছে যে হচ্ছে পেস্টিনটা খুলে গেছে, আর ভেতর স্টিচগুলো কালো সুতো দিয়ে স্টিচ করা সব দেখা যাচ্ছে। এবার ওই দেখে না ওর প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল, মানে এরকম একটা অবস্থা ছিল। এবার মানে ওই ভয়তেই ও মানে কি হবে, ওর টেনশানে না ওর জ্বর এসে গেছে। তারপরে এবার সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করা হলো যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, পেস্টিনটা মনে হচ্ছে খোলা। তো ভিডিও কল করে ছবি পাঠানো হলো, ছবি তুলে পাঠানো হলো ডক্টরকে, যে বললো যে ইমিডিয়েট নিয়ে এসো, আর বললো যে ওখানটা ভালো করে একটু পটি মানে হালকা করে তুলো দিয়ে হচ্ছে চাপা দাও, যাতে বাইরের কোনো হচ্ছে জার্মস ওর মধ্যে না যেতে পারে। তো ভালো করে একটু মলম টলম লাগিয়ে নিয়ে বেশ ওখানে তুলোটা চাপা দিয়ে আমরা হচ্ছে এবার নার্সিংহোমে যাব। মানে আমি 6 দিনে বাড়ি এসেছি, 8 দিনের দিন গেছি আবার নার্সিংহোমে। এবার আমার হাজব্যান্ড বলছে কি যে হচ্ছে কি যে চলো হচ্ছে ছেলে বাড়িতে থাক, ছেলে মায়ের কাছে থাক, মানে আমার শাশুড়ি মার কাছে, আর হচ্ছে বলছে ছেলে বাড়িতে থাক আর আমি মা মানে আমার মা আর হচ্ছে তুমি চলো আমরা 3 জনা যাই। তো আমি বলছি কি না আমি ছেলেকে ছাড়া যাবোই না, হচ্ছে ছেলে কখন কান্নাকাটি করবে আমি যাব না। বলছে আরে বেশিক্ষণ টাইম লাগবে না, চলো যাবো আর ওখানে হয়তো একটুখানি আবার একটু আঠা লাগিয়ে দেবে। ও মানে ক্যাজুয়ালি ব্যাপারটা এরকমভাবে বলছে। এবার হচ্ছে যখন ও এইভাবে বলছে না, আমি না মানে মন থেকেই যেন একটা ভরসা পাচ্ছি না। এবার কি করব হচ্ছে আমি কি করব মানে নার্সিংহোমে গেছিলাম যখন, যে ব্যাগটা আমার ছিল, তো সেই ব্যাগটার মধ্যে আমি কিছু ছেলের জামা কাপড় ঢুকিয়ে নিলাম। তো ছেলের জামা কাপড়, পাউডার এইগুলো কিছু কিছু মেডিসিন আমার সব সমস্ত কিছু ওর মধ্যে নিয়ে নিয়েছে, ওকে কিচ্ছু আমি বলিনি। তো আমাকে তো ছেলেকে নিয়ে যেতেই দেবে না, আজকে না আমি ছেলেকে ছাড়া যাব না। তো তারপরে ছেলেকে নিয়ে গেলাম, মা বললো ঠিক আছে নিয়ে চলো। মাও বললো, আমার শাশুড়ি মাও বললো যে না বাচ্চা অতটুকু ছোটো বাচ্চা থাক, নিয়ে রেখে যেতে হবে না। তো এবার হচ্ছে তারপরে গেলাম, গিয়ে তারপর আমাকে চেক আপ করলো আবার। এবার ডক্টর চেক আপ করার পরে মানে আমরা ফার্স্ট চেম্বারে গেছিলাম নার্সিংহোমের পাশেই একদম। তো চেম্বারে গেলে ডক্টর চেক আপ করলেন, ওনারা দুজনাই দেখলেন আমাকে, মানে ম্যামও দেখলেন আর স্যারও দেখলেন। তো তারপরে আর হচ্ছে দেখার পরে চেক আপ করলো, চেক আপ করার পরে দেখলো যে হ্যাঁ মানে পেস্টিনটা খুলে গেছে অনেকটা। তো তারপরে হচ্ছে আমি আবার আমাকে অ্যাডমিট করলো নার্সিংহোমে অ্যাডমিট করার পর তো হচ্ছে আবার এবার বললো যে এখন ড্রেসিং চলবে কন্টিনিউ, প্রায় হচ্ছে মানে মানে কাঁটাটাকে পুরো একদম লাল করে ফেলবে। তো বুঝতেই পারছো মানে কত কষ্ট যে পেয়েছি, মানে কল্পনা করতে পারবে না। তো ঠাকুরের কৃপায় আমার ছেলে পুরো সুস্থ ছিল, কোনো রকমের প্রবলেম হয়নি, সেই জন্য আমার কাছেই ছিল। আর হচ্ছে আমাকে মানে কি বলবো সেদিন অ্যাডমিট করা হলো, মানে 8 দিনের দিন আমাকে অ্যাডমিট করেছিল। আর আমার অপারেশন হয়েছিল মানে আমি নার্সিংহোমে ভর্তি হওয়ার পরে 7 দিনের দিন আমাকে অপারেশন করিয়েছিল। তো 7 দিন কন্টিনিউ আমার ড্রেসিং চলেছে, মানে 3 বেলা আমাকে ড্রেসিং করাতো। আর মানে কি বলবো থিনার দিয়ে এমনভাবে মানে প্রেস করে করে ডলতো, মানে চিৎকার করতাম শুধু, মানে নার্সিংহোমের সবাই জানতে পারতো যে যখন ড্রেসিং করায়। তো মানে কি বলবো এত কষ্ট, মানে কল্পনা করা যায় না এরকম কষ্ট, মানে জীবনে কোনোদিনও আমি কাউকে ওরকম কষ্ট দেখিনি। তো তারপরে
এরকম হচ্ছে 1 সপ্তাহ আমার কন্টিনিউ এরকম ড্রেসিং চললো। তার সাথে সাথে চলতো অ্যান্টিবায়োটিক, মানে অর্ধেকটা ঘা আমাকে শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দিত, ডোজ দিত। 3 বেলা 3টে ডোজ দিত, মানে একটা এইটুকু শিশিতে হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো থাকতো। আর অ্যান্টিবায়োটিকগুলো 850 টাকা করে নিত। তো 3 বেলা আমাকে 3টে এরকম মানে অ্যান্টিবায়োটিক দিত, যে ডোজগুলো বুঝতেই পারছো কতটা পাওয়ারের, কতটা পাওয়ারফুল। মানে কি বলবো তোমাদেরকে, মানে সেই ফিলিংসটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে একটা ইঞ্জেকশন যখন দিত, আধ ঘন্টা কেটে যেত একটা ইঞ্জেকশন দিতে আমাকে। মানে ইঞ্জেকশনটা পুশ করতো, সারা শরীর জ্বলতে জ্বলতে যেত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জ্বালা করতে করতে যেত। আর যেখানে মানে যতবার আমাকে যদি চ্যানেলে আমাকে ইঞ্জেক্ট দিত, তো চ্যানেলটাই পুরো নষ্ট হতো এরকম। মানে 3 বেলা আমাকে আমার চ্যানেল চেঞ্জ করতে হতো। তো একটা চ্যানেল করতে কতটা কষ্ট বুঝতে পারছো। আর যদি 3 বেলা চেঞ্জ করতে হতো, মানে আমার এই 2 হাত পুরো ফুলে গেছিলো। আর চ্যানেলটা তো গেল, মানে চ্যানেল দিয়ে ফেটে রক্ত বেরিয়ে যেত। আর মানে যদি বডিতে দিত, মানে গায়ে দিত, হাতে পায়ে, তো হচ্ছে হাতে যখন দিত মানে ফেটে রক্ত বেরোতো, এরকম একটা ব্যাপার। আর যেখানে যেত না এরকম দলা হয়ে বসে, মানে একদম মেডিসিনটা ওখানে থাকতো, ডোলে ডোলে সারা এরকমভাবে প্রেস করে করে সারা মানে জায়গায় এরকম ছড়িয়ে দিতে হতো মেডিসিনটা। এরকম প্রচণ্ড কষ্ট পেয়েছি, প্রচণ্ড কষ্ট আমার জীবনে ওই দিনটা। আর হচ্ছে তখন আমি মানে বলতো যে বাচ্চাকে সরিয়ে রাখতে, শুধু আমি ছেলের মুখের থেকে আমি বলতাম না আমার বাচ্চাকে সরিয়েও না, তাহলে আমি মরে যাব, আমার ছেলেকে নিয়েও না আমার কাছ থেকে, তাহলে আমি মরে যাব, শুধু এইটুকু কথা বলতাম। আর অল টাইম আমার মা আর বড়দি থাকতো আমার নার্সিংহোমে আমার সাথে, মানে যদি ওরা ভেতরেও না ঢুকতে দিত, বাইরে দাঁড়িয়ে থাকতো এরকম, কখনো ওরা আসতো না বাড়ি। হয় মা আসলে দিদি যেত, দিদি আসলে মা যেত, এইভাবে থাকতো। আর এই হলো তখনকার মানে গল্পটা, যে গল্প এখন শুধুই গল্প, এগুলো সত্যি একটা সময় এরকম কেটেছে। আর তো মানে আমার যখন এই ইঞ্জেকশন দিত না, মানে অ্যান্টিবায়োটিক ডোজগুলো দিত, একদিন আমার দিদি দেখেছিল, আমার দিদি দেখে কেঁদেছিল শুধু হাউমাউ করে। মানে কি বলবো, মানে আমার ওই কষ্টটা দেখে আমার দিদি পর্যন্ত মানে হাউমাউ করে কাঁদতো। তো আমার মা কখনো ওই ইঞ্জেকশন দেওয়াটা আমার দেখেনি, যে ওই জন্য দিদি মাকে বলছিল, তো মাও কাঁদছিল। কিন্তু আর যারা যারা থাকে না, সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, যে মানে আমার পাশের বেডে যারা থাকতো দুজন, তো একটা রুমে একটা বড় রুমে আমরা 3 জন থাকতাম। তো হচ্ছে আর হচ্ছে পরের বার একটা বড় হল রুম, মানে আমার একা থাকতে ভালো লাগতো না। ফার্স্ট আমাকে একটা রুম একাই দিয়েছি, কিন্তু আমার একা থাকতে একদম ভালো লাগতো না। তো আমি বলেছিলাম যে আমি সবার মধ্যে থাকতে চাই, তো সেই জন্য আমাকে আবার চেঞ্জ করে 4 জন ছিলাম আমরা টোটাল, আমি আর 3 জন ছিলাম। তো সেই রুমে আমাকে দেয় ফার্স্ট। তো তখন হচ্ছে তারপরে আমাকে সবাই দেখতো যে আমি ওরকমভাবে চিৎকার করি, কাঁদি। তো ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট ওই ফিলিংসটা, মানে কি বলবো। কিন্তু ছেলেকে পেয়ে আমি ওই ফিলিংসটা ভুলে গেছি। সত্যিই আমি মনে রাখতে চাই না ওই রকম ফিলিংসগুলো, ভীষণ কষ্টের ফিলিংস। আমি 19 দিনের দিন আমি বাড়িতে গেছিলাম, 19 দিনের দিন, সরি 19 দিন না, আমি 20 দিনের দিন বাড়িতে গেছিলাম। আর 21 দিনের দিনকে আমার ছেলের ষষ্ঠী পুজো ছিল। তো তারপরে আমি বাবার বাড়িতেই চলে গেছিলাম, মানে 20 দিনের দিন আমি বাবার বাড়িতে গেছিলাম। তো ওখানে থেকেই আমার ষষ্ঠী পুজো হয় ছেলের। আর হচ্ছে কি বলবো, মানে যখন আমার ছেলের ষষ্ঠী পুজো হয়, আমার তখন মানে নিজে বসার ক্ষমতাটুকু ছিল না, যে সময়টা অন্যান্য লোক মানে মানুষরা সুস্থ হয়ে যায় অলরেডি। তো তখন আমি অলরেডি আবার একটা অপারেশন অবস্থায়। আর নেক্সট আমার যখন অপারেশন হয় না,
কি বলবো, মানে যখন স্টিচ করেছিল, যেটা নর্মাল স্টিচ তোমরা সবাই জানো, বাট আমার নর্মাল স্টিচ হয়নি। কি বলবো, অপারেশনের সময় 2 সাইড থেকে যতটা কেটেছিল তার সাইড থেকে আবার কেটে হচ্ছে তারপরে স্টিচ করা ছিল। মানে একটা নর্মালি বেবি হতে গেলে 7টা করে স্টিচ পড়ে, তো 7টা স্টিচ পড়ে। আর আমার মানে যতটা কেটেছিল, মানে ফাঁকা হয়ে গেছিলো, যে পেস্টিনটা খুলে গেছিলো সেইটুকু আর একটু 2 সাইড দিয়ে একটু একটু করে কেটেছিল। তো এই টোটাল জায়গাটাই আমার হচ্ছে 5টা সেলাই পড়েছিল। তো 5টা স্টিচের মাথায় তোমরা নর্মালি দেখে থাকবে মোটরের যে ফ্যানের মোটর বা মোবাইলের যে মোটরগুলো হয়, এরকম বড় বড় সিমের বীজের মতন এরকম বড় বড় যে মোটরগুলো হয়, ঠিক ওই রকম তার দিয়ে না, মানে স্টিচের মাথায় থাকতো। মানে আমি বসতে পারতাম না, এরকম হতো। ওইগুলো না সবসময় গায়ে ফুটতো এরকম, মানে এত কষ্ট পেয়েছি কি বলবো ওইগুলোতে। ছেলেকেও একটু ভালো করে কোলে নিতে পারতাম না। কেউ যদি কোলে না তুলে দিত তবেই আমি ছেলেকে কোলে নিতে পারবো, নাইলে পারতাম না। কেউ আমাকে মাথা ধরে এরকমভাবে তুলে দেবে, আলতো করে বসাবে, তবেই আমি বসবো। আর এরকম সোজা হয়ে বসতে পারবো না, এরকম হেলান দিয়ে বসতে হতো আমাকে। মানে আমি এরকম সোজা হয়ে কখনোই বসতে পারতাম না ওইভাবে, যেহেতু আমার স্টিচটা ওরকম মোটর লাগানো ছিল। তো তারপরে গেল। আর সেকেন্ডবার অপারেশন, মানে আমার এই অপারেশনটাকে বলা হয় সেকেন্ডারি অপারেশন। সেকেন্ডারি অপারেশনটা মানে কি বলবো, যখন ফার্স্ট টাইম অপারেশন করেছিল তো অবাস করে নিয়েছিল। আর সেকেন্ডবার অপারেশনে, সেকেন্ডারি অপারেশনে আমাকে স্যার করেছিল, মানে মানে বাহুবলীন্দ্র স্যার করেছিলেন। তো হচ্ছে আরও 3-4 জন ছিলেন, 3-4 জন মিলে আমাকে এই অপারেশনটা করা হয়েছিল। তো হচ্ছে তোমার এই অপারেশনটা না কেমন বলবো, মানে একটা ইঞ্জেকশন দিল, মানে আমার চ্যানেলে ইঞ্জেকশনটা দিল। আর এমন একটা ঘর না, যে জায়গাটায় মনে হচ্ছে আমি যেন ভাসছি, কিন্তু আমাকে কাটছে, সেলাই করছে, আমি সবটা বুঝতে পারছি, ফিল হচ্ছে আমার যে এরকমভাবে নাড়া লাগছে, আমি এরকমভাবে দুলছি, এগুলো আমি সব বুঝতে পারছি। আর ডক্টর আমার সাথে গল্প করছে। স্যার বলছে কি, তোর বাড়ি কোথায়, তুই তোর তোর কি হচ্ছে বাড়িতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল বা কিছু, এরকম আমাকে জিজ্ঞাসা করছে। অনেক রকম কথাবার্তা জিজ্ঞাসা করছে, বাবার বাড়ি কোথায়, কিন্তু আমি সব কথার আনসার দিচ্ছি। আর আমি শুধু কথায় কথায় জিজ্ঞাসা করছিলাম, আমার ছেলে কোথায়, আমার ছেলে ঠিক আছে, আমার ছেলে কার কাছে, আমি শুধু এগুলো জিজ্ঞাসা করছিলাম। আর বলেছিলাম তোমাদেরকে ফার্স্টে যে তখন হচ্ছে বেবি কিডন্যাপিং হচ্ছিল। তো এই বাচ্চা চুরির ব্যাপারটা না, মানে ভীষণ, মোবাইল ফোন টিভি যা মানে নিউজে একদম অ্যাভেলেবেল, সবসময় ফার্স্ট নিউজ হচ্ছে বাচ্চা পাসিং, বেবি পাসিং, এইটাই হচ্ছে সব থেকে ফার্স্ট নিউজ ছিল। তো এত একটা মেন্টালি প্রেশার ছিল ওটা, যে আমার ছেলেকে চেঞ্জ করে দেবে না তো, আমার ছেলেকে যদি এবার পাঠিয়ে দেয়, এরকম একটা মানে মেন্টালিটি সবসময় যেন কাজ করতো। আমি যে 19 দিন, এই 20 দিন যে নার্সিংহোমে ছিলাম, কি বলবো তোমাদেরকে, মানে 19টা রাত আমি ছিলাম ওখানে। 19টা দিনের মধ্যে আমি কোনো দিনও রাত্রেবেলায় ঘুমাতে পারতাম না, কোনো দিনও আমি ঘুমাইনি। আমি মানে যখন ওই যে হচ্ছে বাড়ি থেকে লোকজন যেত, তখন হচ্ছে আমি হচ্ছে তখন একটু ঘুমাতাম, মানে মা দিদি যে কেউ যেত বাচ্চাকে নিয়ে, বাবুকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে বসতো, তারপরে আমি ঘুমাতাম। আর যদি মাসিরা কখনো নিয়ে যেত, তো আমি বলতাম আমার ছেলেকে আমার কাছে দিয়ে যাও, আমার কাছে দিয়ে যাও, এরকমভাবে বলতাম। মানে আমি না এত মানে ছিলাম, সত্যি বলছি, আমার যে তখন যে এত মানে ওই কষ্ট, আমি বলতাম যে আমি বাড়ি গিয়ে ঘুমাতে পারবো, কিন্তু আমি ছেলে হারালে আর ছেলে পাবো না, শুধু এই কথাটাই ভাবতাম তখন। আর মাকেও বলতাম, মা বলতো যে তুই ঘুমা, একটু ঘুমা বাবা, একটু ঘুমা, এরকম বলতো মা, শুধু বলতো বাবা তুই একটু শো, একটু ঘুমা, নাইলে তোর শরীরটা খারাপ হবে, আমি আছি তো, এরকম বলতো। এবার আমার হাজব্যান্ড তো গিয়ে বেশিক্ষণ থাকতে পারতো না, গিয়ে দেখে টেকে চলে আসতো। হ্যাঁ, বাড়ির থেকে মা, মানে আমার শাশুড়ি মাটার সময় যেত, শাশুড়ি মা আর যে যা যেত।
সবাই দেখে আবার চলে আসতো। তো আর হচ্ছে যখন আমার এরকম হলো, তো ছেলেকে মার কাছে দিয়ে বা দিদির কাছে দিয়ে তবেই আমি ঘুমাতাম। আর তারপরে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে তারপরে নিশ্চিন্ত হয়ে ঘুমাতাম। সত্যি ভীষণ তখন একটা প্রেশারের মধ্যেই, মানে টেনশান। সত্যি যখন ওই টাইমটা যখন যাদের না বেবি হয়েছে, তারা ভীষণ সত্যি এই টেনশনটার মধ্যে ছিল যে বাচ্চাটা চেঞ্জ হয়ে যাবে না তো, বাচ্চাটা পাসিং করে দেবে না তো, এরকম একটা মেন্টালিটি। আর বলতো সবসময় খবরে যে ছোট ছোট ফলের কার্টুনের মধ্যে করে ভরে বাচ্চা পাচার করে দিচ্ছে। মানে কি বলবো, সেই টাইমটা সত্যিই খুব খারাপ ছিল। তবুও সব খারাপের মধ্যে দিয়ে আমি এত ভালো একটা উপহার আমাকে ভগবান দিয়েছে, আমি তার জন্য খুব খুশি। আর চলো, আজকে আর কিছু বলার নেই। আমি আমার ছেলেকে নিয়ে অনেক ভালো আছি। আর সেই ছোট্ট ছেলেটা দেখতে দেখতে এত বড় হয়ে গেছে। তারপরে আমি ওখান থেকে মায়ের কাছেই ছিলাম 1 মাস মতন, তারপরে বাড়িতে এসেছিলাম। আর তারপরে এই হচ্ছে আমার প্রেগনেন্সি গল্প। তো অর্ধেকটা ভালো, অর্ধেকটা খারাপ। মানে প্রেগনেন্ট অবস্থায় আমার কোনো প্রবলেম ছিল না, ছেলে হওয়ার পরে আমার প্রবলেম হয়েছে। বাট আমার তাতে কোনো আফসোস নেই যে আমার মানে আমার কষ্ট হয়েছে বলে আমার মানে একটা আফসোস, এরকম কোনো ব্যাপার না। আমার ছেলে সুস্থ ছিল, এটাই আমি প্রাউড, এটাই আমি সত্যি খুব খুশি। তখনও খুশি ছিলাম আমি যে না, আমার ছেলে সুস্থ আছে। আমার এতক্ষণ তোমরা প্রেগনেন্সি, আমার এই জার্নিটা তোমরা শুনলে, তো বুঝতেই পারছো ভীষণ কষ্ট পেয়েছি। বাট তবুও আমি হ্যাপি ছিলাম যে আমার ছেলের কোনো প্রবলেম হয়নি কখনো, আমার উপর দিয়ে সব ঝড়টা গেছে, সেই জন্য আমি ভীষণ হ্যাপি। আর ছেলেকে আমি সুস্থভাবে বাড়ি নিয়ে আসতে পেরেছিলাম, এটাতে আমি খুব খুশি। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো চলো, টাটা, আজকের মতন গুড নাইট। আর ফিরে আসছি নেক্সট আর একটা ভ্লগে। তো আজ 2 দিন কোনো ডেইলি ভ্লগ দিলাম না তোমাদেরকে, জাস্ট আমি আমার স্টোরিগুলো শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে আমার স্টোরিগুলো, বা তোমরা অন্য কোনো স্টোরি যদি শুনতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা। আর ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগে।